আসসালামু আলাইকুম। সবার উপর ওয়ালাইকুম শান্তি আসসালাম বর্ষিত হোক। রহমতুল্লাহ। প্রথমেই পরম করুণাময়ের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দীর্ঘ বেশ বিরতির পরে আবারও আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি। এই জন্য পরম করুণাময়ের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আমারও একটা পরিবার, এই পরিবারের সাথে আবারও একত্রিত হতে পারার এই সুযোগ পেয়েছি দেখে সেই জন্য এবং সুযোগ করে দেবার জন্য আবারও ম্যানেজমেন্ট টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের আলোচনার বিষয় পরিবারকে নিয়ে, এবং আরো সহজ করে যদি বলতে হয় তাহলে পারিবারিক সংকট নিয়ে হচ্ছে আজকের আলোচনার বিষয়। আমরা ইতিমধ্যেই আমাদের চেয়ারম্যান স্যার তিনি খুব সুন্দর করে বলেছিলেন যে সংকটের বিষয়গুলো নিয়ে শেয়ার করছিলেন। তো আজকে আমরা এই পারিবারিক সংকটের নেপথ্যে বিহাইন্ড দ্য ফ্যামিলি ক্রাইসিস এই বিষয়টা নিয়ে আমরা একটু শেয়ার করার চেষ্টা করব। তার আগে শুরুতে যদি পরিবার নিয়ে কিছু কথা না বলা যায় তাহলে আসলে অপূর্ণতাই থেকে যাবে। পরিবার কি আসলে, যদি খুব সিম্পল ভাবে বলি, পরিবার একটি সংঘ এবং পরিবার হচ্ছে খুবই শক্তিশালী একটা দুর্গ মানুষের জন্য। অর্থাৎ ঠিক যেভাবে আগের দিনে রাজা বাদশারা তাদের প্রাসাদে বিভিন্ন দুর্গ তৈরি করতেন, সে প্রাসাদকে প্রোটেক্ট করার জন্য ঠিক একইভাবে মানুষের জন্য পরিবার হচ্ছে একটা দুর্গ। কিন্তু একটি বিষয় আমাদেরকে, এই পরিবার যখন আসে, একটি বিষয় আমাদেরকে সচেতন হতে হবে, একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটি হচ্ছে মানুষ আসলে একা বাঁচতে পারে না। আমার এখনো মনে পড়ে যখন সামাজিক বিজ্ঞান পড়া শুরু করেছিলাম, ঠিক মনে নেই কোন ক্লাসে, তখন প্রথম শুরুই হয়েছিল পরিবার দিয়ে এবং একটি কথা যে মানুষ সামাজিক জীব এবং মানুষ একা বাঁচতে পারে না। আপনি চিন্তা করেন একটা ফুল গাছের কথা, একটা ফুল গাছ দিয়ে কিন্তু কখনো বাগান হয় না। একটা বাগান হতে হলে অনেকগুলো ফুল গাছের সমাহার হতে হবে এবং একটা বাগান হতে হলে অনেকগুলো ফুল গাছ সেখানে থাকতে হবে। ঠিক যেমনি একটি ফুল দিয়ে মালা গাঁথা যায় না, মালা গাঁথতে হলে অনেকগুলো ফুলের প্রয়োজন রয়েছে। ঠিক একইভাবে পরিবার হওয়ার জন্য একক বা দুই সদস্য বিশিষ্ট পরিবার আসলে গঠিত হয় না। পরিবার একটি যে সম্মেলন, যে অন্যান্য যে পারিবারিক সদস্যগুলো রয়েছে তাদের সকলকে মিলেই হচ্ছে পরিবার। ঠিক তেমনি মানুষ আসলে একা বাঁচতে পারে না। তো আমরা আজকের যে মূল আলোচনা, এই মূল আলোচনায় খুব বেশি কালক্ষেপণ করব না, আমরা একদম ডিরেক্ট পয়েন্টের ভিতরে চলে যাব যে পারিবারিক সংকটের নেপথ্যের কারণটা কি। আমরা আজকে আপনাদের সাথে 6 থেকে 7টা কারণ একটু শেয়ার করার চেষ্টা করবে, একটু হাইলাইট করার চেষ্টা করব। আরো অনেক কারণ আছে, অনেকে অনেক পয়েন্ট আপনারা বলতে পারবেন। তো আজকে আমার কাছে যেটা মনে হয়েছে যে সর্বাধিক বিষয় গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো পারিবারিক সংকট বা বিহাইন্ড দ্য ফ্যামিলি ক্রাইসিসের প্রথম যে পয়েন্টটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে নিঃসঙ্গতা। অর্থাৎ বর্তমান যুগে পারিবারিক এই সংকটের নেপথ্যে রয়েছে এই নিঃসঙ্গতা বা লোনলিনেস। এবং এইটা বর্তমান যুগে বিজ্ঞানীরা বলেন, গবেষকরা বলেন, রিসার্চার্সদের কথা বলেন, তারা কি বলছেন? তারা বলছেন ভবিষ্যৎ পৃথিবীতে সবচেয়ে বড় মহামারী কি হবে, সবচেয়ে মহামারী হিসেবে যেটা দেখা যাবে সেটা হচ্ছে নিঃসঙ্গতা। এবং কেন কেন এই নিঃসঙ্গতা যদি বলতে হয় তাহলে আমাদের আধুনিক বাংলার যে গানের অনেক শিল্পী রয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছে মান্না দে। মান্না দের গান আমরা অনেকেই পছন্দ করি। মান্না দের একটা বিখ্যাত গান ছিল যে দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। অর্থাৎ চিন্তা করে দেখেন, দ্বীপ আছে, শিখা আছে, কিন্তু ব্যক্তি তুমির ইম্পর্টেন্সটা কতখানি যে তুমি নেই তাই শিখা জ্বললো না। অর্থাৎ
এই ব্যক্তির ইম্পর্টেন্স ছিল। কিন্তু বর্তমান যুগে যদি আমরা কি করি, বর্তমান যুগে যদি আমরা একটু তাকাই, আমরা তাহলে খুব সহজে আমরা দেখতে পারি কি, আমরা দেখতে পারি যদি বর্তমান যুগের এই গানটা হতো যে দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না, তাহলে বর্তমানে এই গানটা কি হতো, গানটা হয়তো এরকম হয়ে যেত যে যে স্বামী ছিল স্ত্রী ছিল শুধু ওপ্পো ছিল না বলে গপ্প হলো না আর কি। অর্থাৎ এখন আমরা এমন হয়ে গেছি যে আমরা পারস্পরিক কথা বলার সময়টাও আমাদের হয় না। কেন? তার কারণ হচ্ছে আমরা সেলফ অবসেসড হয়ে গিয়েছি। এবং আমরা এই যে নিঃসঙ্গতা, এই নিঃসঙ্গতার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছি। আমরা এক আত্মকেন্দ্রিকতার ভিতরে ভুগছি, এবং যার অন্যতম একটি কারণ হচ্ছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এবং আমরা যত এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে আমরা বুঁদ হয়ে থাকবো, তত আমাদের মধ্যে এই একাকিত্ব বোধ আমাদের মধ্যে বাড়তে থাকবে। এবং একটা মজার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা সার্জন জেনারেল ডক্টর বিবেক মূর্তি হার্ভার্ড বিজনেস রিভিউ পত্রিকায় একটি নিবন্ধন লিখেছিলেন। এবং সে নিবন্ধনে তিনি বলছিলেন যে গভীর দুঃখের সাথে বলতে হয় যে একাকিত্ব ও দুর্বল সামাজিক যোগাযোগ মানুষের আয়ু কমিয়ে দিচ্ছে। দিনে 15টি সিগারেট খেলে যে পরিমাণ আয়ু কমে, একাকিত্ব এবং দুর্বল সামাজিক যোগাযোগ সেই পরিমাণ আয়ু কমায়। স্থূলতা যতটা আয়ু কমায়, একাকিত্ব দুর্বল সামাজিক যোগাযোগ তার চেয়েও বেশি আয়ু কমায়। এবং মনোবিজ্ঞানীরা যখন এই সমাধানে এই যে আপনার ডিপ্রেশন, মানসিক অশান্তি, এই একাকিত্ব বোধ, এটা থেকে যখন তারা সাজেশন দিচ্ছেন যে কি করতে হবে, 2017 সালে আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে একটা গবেষণা প্রকাশিত হয়। এবং সেই নিবন্ধনে বলা হয় ফেসবুকে যত সময় কাটাবে মানসিক প্রশান্তি ততটাই কমে যাবে। এবং তারা বলছেন যে যদি আমরা এই বাস্তব সামাজিক যোগাযোগটা বাড়াতে না পারি তাহলে আসলে কোনো লাভ হবে না। অর্থাৎ যখন কি হচ্ছে, আমরা যখন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে আমরা ডুবে যাচ্ছি, আমাদের চারপাশে যে কেউ আছে, যে সত্তা রয়েছে, সেই সত্তা সম্পর্কে আমরা উদাসীন হয়ে পড়ছি। আপনি দেখেন একটা বিয়ের বাড়ির প্রোগ্রামে যারা একটু হাঁটছে চলছে কথা বলছে, বাকি সবাই দে আর বিজি উইথ দেয়ার মোবাইল, নট অনলি দেম। মজার বিষয় হচ্ছে কিছুদিন আগে একটা বিয়ের প্রোগ্রামে গিয়ে দেখি হাজবেন্ড ওয়াইফ পাশাপাশি বসে আছেন স্টেজে, বর এবং কনে, তারা দুজনেও তাদের মোবাইল গ্যাজেটের ভিতরে কি জানি টাইপ করছেন। এবং এখন তো এমন অবস্থা হয়েছে যে কিছুদিন আগে একটা অভিজ্ঞতা হলো, একটা মিটিং এ গিয়েছিলাম একজনের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। তো তার সাথে কথা বলছি এবং সে যেটা করছে রীতিমতো বুঝাই যাচ্ছে যে হয় মোবাইলে কিছু রিড করছেন অথবা কোনো একটা টেক্সটের রিপ্লাই দিচ্ছেন বা কোনো একটা টেক্সট এসেছে সেটা করছেন। তো আমি কথা বলতে বলতে যেহেতু দেখলাম তিনি একটু বিজি আছেন, আমি চুপ হয়ে গেলাম। আমি তাকে সময় দিতে শুরু করলাম যে তিনি যখন ফ্রি হবেন তখন বলবো। এবং আমি অবাক হয়ে দেখলাম প্রায় 1 থেকে 1.5 মিনিট তিনি খেয়ালই করেন নাই যে আমি চুপ করে আছি। তারপরে যখন দেখলেন যে আমি চুপ করে তার দিকে, তার হাতের দিকে তাকিয়ে আছি, তিনি একটু অপ্রস্তুত হয়ে বলেন, ও সরি, আপনি কিছু বলছিলেন, প্লিজ 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 কন্টিনিউ, আমি এটাকে একটু আলাদা করে রাখছি আর কি। অর্থাৎ আমাদের ভেতরে আমরা যে সারাউন্ডেড বাই আদার্স, এই অনুভূতি বোধটা আমাদের ভেতরে কমতে শুরু করেছে। এবং এই যে পারিবারিক এই সংকট, আমরা বাসায় থেকেও আমরা বাসায় থাকি না। এবং আমরা এখন বাসায় আসার পরে প্রথম আমাদের যে কাজ থাকে আর কি, ফ্রেশন আপ হওয়ার পরে, সেটা হচ্ছে আমাদের গ্যাজেটটাকে নিয়ে বসে পড়া। এবং আল্লাহ মালিক এই উপরে আর নিচে যে কি আছে, এই উপর আর নিচ আর কখনো শেষ হয় না। মাশাআল্লাহ, এমন এক মহাসমুদ্র, এমন এক এনসাইক্লোপিডিয়া যে যতই নিচে যায় ততই তা আসতে থাকে আসতে থাকে আসতে থাকে, মানে স্ক্রোল করো স্ক্রোল করো স্ক্রোল করো করতেই থাকে। এবং একটা বিষয় ঢোকার পরে সেখান থেকে আর আমাদের কি করার সুযোগ নাই, বের হওয়ার সুযোগ নাই।
অর্থাৎ পরিবারে আমি যাচ্ছি, যাওয়ার পরে যেটা হচ্ছে আমি নিজেকে কি করে ফেলছি, আলাদা করে ফেলছি। আমার ওয়াইফ আলাদা হয়ে যাচ্ছে এবং সন্তান যে ছোট্ট ছেলে মেয়েটা সেও কি করছে না, আমাকে পাচ্ছে না, আমার স্ত্রীকে পাচ্ছে না। তখন কি হয়ে যাচ্ছে, তারও তো একটা সঙ্গ লাগবে। সেও তখন কি করে, প্রথম প্রথম রিমোটকে মোবাইল বানায়, কখনো বা টিভির সামনে বসে, আবার একটু বড় হওয়ার পরে সে মা বাবার সাথে মোবাইল শেয়ার করে বা সে ডিমান্ড করে যে আমারও একটা মোবাইল লাগবে, এবং তখন তাকে আমরা কি করি, তাকে আমরা সেটা হস্তান্তর করে দেই আর কি। তো আমাদের এই পারিবারিক সংকটের যদি প্রথম যে ভয়াবহতা বলতে হয়, এর প্রথম কারণ হচ্ছে নিঃসঙ্গতা। এবং এই নিঃসঙ্গতা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কারণে এবং আমাদের এই আনস্মার্ট ইউজেস অফ স্মার্ট গ্যাজেটের কারণে আমাদের এই নিঃসঙ্গতা বোধটা আরো বাড়তে শুরু করেছে, এবং যত সময় যাচ্ছে ততই তা বেড়েই চলেছে। এবং দ্বিতীয় কারণ হচ্ছে এই পারিবারিক সংকটের ক্ষেত্রে, সেটি হচ্ছে সংকীর্ণ মানসিকতা। আমরা অধিকাংশই এখন এই সংকীর্ণ মানসিকতার শিকার হচ্ছি। যদি খুব সহজে বলা যায় তাহলে কি হবে, খুব সিম্পল ভাবে বলতে হলে বলতে হবে যে আমরা এখন একটা কনসেপ্টে বিশ্বাসী, একটা ফিলোসফিতে আমরা বিশ্বাসী, সেটি হচ্ছে হাম দো আমারা দো বাকি সাব ভোগো। অর্থাৎ আমি এবং আমার দুইজন, মানে কি আমার দুই সন্তান বা এক সন্তান, বাকি কে আছে না আছে সেটা আমার ব্যাপার না। যেটা মঞ্জুর স্যার শুরুতেই বলছিলেন যে একটা সময় ছিল যে আসলে যৌথ পরিবার, এই যৌথ পরিবার কনসেপ্ট ভাঙতে ভাঙতে আমরা এতটাই স্বাধীন চেতা হয়ে উঠেছি যে এই আমরা এই পারিবারিক সম্পর্কগুলো থেকে আস্তে আস্তে আমরা দূরে যেতে শুরু করেছি। এবং এই সংকীর্ণ মানসিকতা আমাদের ভেতরে এক ধরনের মজুতকরণে বিশ্বাসী হিসেবে আমাদেরকে তৈরি করেছেন। দেখবেন যে আমাদের ভেতরে শেয়ারিং টেন্ডেন্সি কমে গেছে। একটা সময় আমরা দেখেছি আমাদের প্রতিবেশীর গাছে হয়তো বা দুটো গাছ রয়েছে, সেই দুটো গাছে এমন হয়েছে যে 20-30টার মতো ডাব ধরেছে, এবং তিনি কি করেছেন, ঘরে হয়তো বা দুটো ডাব রেখে বা একটা ডাব রেখে প্রথম ফলগুলোই প্রতিবেশীদেরকে আগে বিলি করেছেন, যে প্রতিবেশীদের একটি হক রয়েছে তাদেরকে বিলি করেছেন। কিন্তু এখন আমরা কোন কনসেপ্টে আছি, এখন আমরা কনসেপ্টে আছি ভাই আগে কি করি, তাড়াতাড়ি পেরে ফেলি, না হলে কি হবে, না হলে অন্য কেউ হয়তো বা আমার জিনিসটা নিয়ে যাবে। অর্থাৎ আমাদের ভিতরে এই যে এক সংকীর্ণ মানসিকতা ডেভেলপ হয়েছে, যে শুধুমাত্রই হচ্ছে সেলফ সেন্টার, আমরা নিজেদের দিকেই সেলফ সেন্টার্ড এই নার্সিসিজমে আমরা কি করছি, আমরা ভুগছি, এবং আমরা সেলফ অবসেসড হয়ে পড়ছি প্রতিনিয়ত। সেই আমরা নার্সিসাসের গল্পটা তো আমরা জানি, যে পানিতে যখন সে নিজের চেহারা দেখতে শুরু করলো তারপরের পরিণতি আসলে কি হয়েছিল। তো আমরা এই শেয়ারিং স্কেয়ারিং এই মানসিকতা থেকে আমরা কি করছি, দূরে দূরে সরে আসছি। এবং আমরা এই যে সংকীর্ণ মানসিকতা মজুতকরণ, এই যে সামনে আমাদের কোরবানি আসছে, আমরা মানে অধিকাংশ ক্ষেত্রেই মানে দুঃখজনক হলেও সত্য, আমরা ডিপ ফ্রিজ কেনার হচ্ছে এক ধুম লেগে যায়। কেন? মাংস মজুতকরণ করতে হবে। এমনও পরিবার আছে যে গত মাসেও পর্যন্ত গত বছরের কোরবানির মাংস তারা কি করেছেন, তারা খেয়েছেন আর কি। অর্থাৎ নেক্সট কোরবানি ঈদ আসা পর্যন্ত আমাকে কি করতে হবে, আমাকে মাংসটাকে মজুত করতে হবে। অথচ ফিলোসফিটা কি, ফিলোসফি যে এই যে দেয়ার মানসিকতা, যখন করোনা এসেছিল, করোনা আসার সাথে সাথেই লকডাউন হয়ে যাবে, যাও একেবারে কি করো, বাজারের সবকিছু তুমি একাই কি করো, তোমার সামর্থ্য আছে সব কিনে এনে বাসায় কি করে ফেলো, বাসায় মজুত করে ফেলো, মার্কেট ফাঁকা করে ফেলো। যারা পারবে কিনবে, যারা পারবে না তাদের কথা আমাদের চিন্তা নেই। এবং একটা মুভি দেখছিলাম যে সেই সময় যে একটা সুপার স্টোরে টিস্যু পেপার নিয়ে মারামারি লেগে গেছে, যে কেউ কাউকে দিবে না। অর্থাৎ আমি এই যে সংকীর্ণ মানসিকতা, এই যে পারিবারিক যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট থেকে আসলে আমরা কি করছি, আমরা প্রতিনিয়ত নিজেদেরকে দূরে সরে নিয়ে যাচ্ছি। তো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে নিঃসঙ্গতা। এবং নিঃসঙ্গতা কেন তৈরি হচ্ছে, নিঃসঙ্গতার অন্যতম কারণ হচ্ছে সেলফ সেন্টার। এবং দ্বিতীয় যদি বিষয় বলতে হয় তাহলে হচ্ছে এই সংকীর্ণ মানসিকতা। 3 নাম্বার
যদি পয়েন্ট বলতে হয় এই পারিবারিক সংকটের অন্যতম একটি কারণ হিসেবে আমরা এখন যেটা দেখছি সেটি হচ্ছে নৈতিক ও মানবিক শিক্ষার বুননের অভাব। কি অবিশ্বাস্য এক সত্য আমাদের ভিতরে সামনে চলে এসেছে। একটা ঘটনা শেয়ার করি। কিছুদিন আগে মেট্রো রেলে যাচ্ছিলাম। এখন আমাদের ঢাকা সিটিতে যারা আমরা আছি বলতে পারেন টক অফ দ্য টাউন হচ্ছে মেট্রো রেল। কখনো মেট্রো রেল বন্ধ কেন থাকে, কখনো মেট্রো রেল শুক্রবারে কেন চলে না, কখনো মেট্রো রেলের সময় কেন বাড়ানো হয় না, এই বিষয় নিয়ে আমরা অনেক মাতামাতিতেই থাকি। এবং আলহামদুলিল্লাহ এই যারা মেট্রো রেল সুবিধা ভোগ করছেন তারা চেষ্টা করছেন, খুব চমৎকার জার্নি। তো মেট্রো রেলের খুব চমৎকার খুবই দুঃখজনক একটি দৃশ্য হচ্ছে যে কিছুদিন আগে মেট্রো রেলে ওঠার পরে দেখলাম যে বেশ কিছু মহিলা উঠেছেন, কিছু বয়োজ্যেষ্ঠও উঠেছেন, কিন্তু আগে থেকেই সিট অকুপাইড বা সিট কিছু ফাঁকা ছিল। হড়বড় করে সে একজন তাড়াতাড়ি ঢুকে গিয়ে কি করলেন, একদম বেন জনসনের মতো দৌড় দিয়ে বা আপনার কি বলবো দৌড় দিয়ে একেবারে যে আগেই সে সিটটা দখল করে নিলেন। এবং খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখলাম যে তার সামনেই একজন বয়োজ্যেষ্ঠ ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন। যখন ব্রেক করছেন তিনি একটু সামনে ঝুলে পড়ছেন, তার চেহারায় কোনো রকম বিকার নেই। এবং তার সামনে যে একজন মহিলা দাঁড়িয়ে আছেন এটা নিয়েও তার কোনো বিকার নেই। অর্থাৎ নৈতিক এবং মানবিকতার বোধ একেবারেই কি হয়েছে, আমরা জলাঞ্জলি দিয়ে ফেলেছি। তো পারিবারিক ক্রাইসিস তখনই দেখা দিবে যখন আমাদের ব্যক্তিগতভাবে এই নৈতিক এবং মানবিক অবক্ষয় ঘটবে। আজ থেকে 24 বছর আগে 16 বছরের এক ছেলের কথা, এক বালকের ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই। সে তখন আমরা জানি একটা সময় ছিল আজ থেকে 20-22 বছর আগে সন্তানদেরকে একা সচরাচর বাবা মা খুব রেয়ার কেসে ছাড়তেন আর কি। তো 16 বছর বয়স হয়েছে, সে কিছুদিন পর এসএসসি পরীক্ষা দিবে। সেই সময়ের আগে সে একটা প্রোগ্রামের জন্য তার বাসা থেকে বেরিয়েছে এবং তার এক খালাতো ভাই তাকে কি করেছেন, তাকে রাস্তাঘাট চিনিয়ে দিয়েছেন যে কোথায় কিভাবে যেতে হবে। সে জীবনে কখনো বাসে ওঠেনি, তো সে বাসে উঠলো। এত নাম্বার বাসে উঠতে হবে, এখান থেকে উঠতে হবে, এখানে নামতে হবে, তারপর সেই জায়গায় পৌঁছতে পারবে। তো রাতের বেলা যখন সে প্রোগ্রাম শেষ করে বাসায় যাচ্ছে, অমন সময় সে ঢাকার মৎস্য ভবনের সামনে বাসে দৌড়াতে দৌড়াতে বাসে উঠলেন এবং বাসে উঠেই দেখলেন যে ঠিক দরজার সাথেই একটা সিট ফাঁকা রয়েছে। এবং সেই ছোট্ট বালক, 16 বছরের সে বালক তরুণ, সে কি করলেন, সেই সিটে বসে পড়লেন। এবং বসে পড়ার পরেই কিছু দূর এগোতেই যখন শিশু পার্কের দিকে আসলো, তখন হঠাৎ করে একটা বেশ রাশ আসলো। একে অপরকে ধাক্কা দিয়ে ধুম করে সবাই ঢুকে পড়লেন হুড়মুড় করে। ঠিক তার মুখের সামনে এসে দাঁড়ালেন এক চমৎকার শুভ্র পাঞ্জাবিতে পরা এক বিশাল দেহী বা রাশভারী একজন বেশ বয়োজ্যেষ্ঠ। এবং তাকে দেখার সাথে সাথেই সেই ছোট্ট তরুণ, 16 বছরের তরুণ, সে কি করলো, সে দাঁড়িয়ে বলল, আঙ্কেল আপনি বসেন। এবং সেই আঙ্কেল যখন বসলেন, বসার পরে সেই তরুণকে তার কোলে টেনে নিলেন। তাকে বললেন, তুমি কোন বাপের পোলা গো বাবা, তুমি আমারে তোমার সিটটা ছাইরা দিলা। এবং এই বলে যখন তাকে জড়ায় ধরে তার কোলে বসাচ্ছেন যে তুমি আমার কোলে বসো বাবা, তুমি আমার ছেলের বয়সী। তো সেই ছেলে কি করছেন, সেই ছেলে বেশ কাচুমাচু হয়ে উঠছে, না আঙ্কেল ঠিক আছে, কিন্তু সে আঙ্কেল তাকে ছাড়বে না। শুকনা পাতলা এক ছেলে, ছিপছিপে শরীর, কিন্তু সেই বিশাল দেহী আঙ্কেলের হাত থেকে, সে বাহুর ডোর থেকে সে কি করতে পারলেন না, বের হতে পারলেন না। 24 বছর আগের ঘটনা। আপনি চিন্তা করেন যে এক সময় নানি বা দাদির চারপাশ ঘিরে নাতি নাতনিরা বসতেন, অনেক সময় নানির কাছে গল্প শুনতেন বা কোনো ঘটনা শেয়ার করতেন। কিন্তু তাদের একটা মূল আকর্ষণ থাকতো তাদের নানি বা দাদির যে পানের যে বাটখারাটা ছিল, সেই পানের বাটিটা। কেন? কারণ সেখান থেকে তারা একটু পান খাবে। কিন্তু না, নানি দাদি কখনোই কি করবে না তার নাতি নাতনিদের
পান কিন্তু সেখান থেকে বের করে দিবে না, কারণ সেখানে জর্দা রয়েছে, চুন রয়েছে, মুখ পুড়ে যেতে পারে, মাথা ঘুরাতে পারে। কিন্তু তারা কি করে থাকে, নানির সামনে বা দাদির সামনে তাদের হাতটি পেতে বসে থাকে, এবং যখনই বসে থাকে হাত পেতে সবাই গোল করে বসে আছে, নানি কি করছেন, পানটা চাবিয়ে মুখ থেকে অল্প অল্প করে কি করছে, সবাইকে একটু পান দিয়ে দিচ্ছেন। এবং তারা বেশ আনন্দের সাথে কি করছেন, সে নানির চিবানো পান মুখের মধ্যে দিয়ে কি করছেন, তারাও খুব একটু পরে গিয়ে আয়নার সামনে দেখে যে তাদের জিভটা নানির মতো লাল হলো কিনা বা দাদির মতো লাল হলো কিনা। এই যে তাদের এই যে সময়, কি চমৎকার এক মমতার বন্ধন, কি চমৎকার এক ভালোবাসা। কিন্তু এখন এমনও দেখা যায় যে নাতি নানিকে বলছে বা দাদিকে বলছে, আহা তুমি পানিটা ঝুটা করে দিলে, এই ঝুটা পানি তো এখন আমি খেতে পারবো না, তুমি মুখ লাগিয়ে কেন বোতলে পানি খেলে, এখন তো পুরো পানিটাই নষ্ট হয়ে গেল। তার সেই কি সুন্দর সহজ স্বীকারোক্তি। কেন? কারণ এখন আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে পড়েছি, আমরা সচেতন হয়েছি, আমরা বুঝতে শিখেছি যে অন্যের মুখে দেওয়া পানি খাওয়া, স্পেশালি নানি দাদির পানি মুখে দেওয়া পানি খাওয়া যাবে না তো, বিকজ দে আর দ্য ক্যারিয়ার অফ জার্মস। তাদের মাধ্যমে না দেখা অসংখ্য ভাইরাস জীবাণু কি হয়ে যেতে পারে, আমাদের শরীরে চলে আসতে পারে। আমরা এই সব শিক্ষায় আমরা কি করছি, শিক্ষিত করছি, এবং আমরা ভুলে গিয়েছি অনেক সময় যে তাদের মনের ভেতরে এই যে কষ্টটা লেগে যায়। করোনার সময় দেখা গেছে যে সন্তানের সৌভাগ্য হয়নি বাবার সেবা করার, মায়ের সেবা করার। আসলে লানত পড়ুক সেই সন্তানের প্রতি, যে তার জীবিত অবস্থায় তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু তিনি যখন অসুস্থ ছিলেন এবং বৃদ্ধ ছিলেন তার সেবায় সে কি করতে পারেনি, আসতে পারেনি। এবং এরকমও আমরা সন্তান দেখেছি যে হসপিটালে ডক্টররা যাচ্ছেন না, কিন্তু সন্তান তার বাবার সংস্পর্শ ছাড়েনি, মায়ের সংস্পর্শ ছাড়েনি। কিসের করোনা, কিসের ভাইরাস, বাবা খাচ্ছে, বাবার কাশি দিচ্ছে, সবকিছু সন্তানের মুখের উপরে যাচ্ছে, কিন্তু সন্তানের কোনো ভ্রুক্ষেপ নেই। বাবার সেবাই হচ্ছে তার ধ্যান, বাবার সেবাই হচ্ছে তার জ্ঞান, মার সেবাই হচ্ছে ধ্যান, মার সেবাই হচ্ছে তার জ্ঞান। না এমনও নাতি নাতনি দেখেছি যে সেই ছেলে মেয়ের বাবা তার ছেলে মেয়েদেরকে বলেছেন যে দাদার সেবা করো, নানার সেবা করো, দাদুর সেবা করো, এবং তারা গিয়েছেন সেই অসুস্থ দাদু নানুকে সেবা করার জন্য। আসলে এটাও তো হচ্ছে শিক্ষা। এই যে নৈতিক এবং মানবিক শিক্ষার যে বুনন, এই বুনন আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে ঘাটতি দেখা দিচ্ছে। আবার আরেকটি মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এক বিকেল বেলা, পরন্ত বিকেলে, এক বাবা তার দুই ছেলেকে নিয়ে মাঠে, তাদের বাসার সামনের যে মাঠ, সে মাঠের চেয়ারে বসে গল্প করছে। দুই ছেলে দাঁড়িয়ে আছে, এবং তার যে ছোট্ট নাতিটা 7 বছর বয়স, সে ঘোরাফেরা করছে, দৌড়াচ্ছে, খেলছে। তো কথা যখন বলছে, বলতে বলতে হঠাৎ করে তার ছেলে দুয়ের বাবা, অর্থাৎ তাদের সেই নাতির যে দাদু, দাদু একটু আনকমফোর্টেবল ফিল করছে, কিন্তু সে বুঝতে পারছে না তার কেন এরকম অস্বস্তি লাগছে। হঠাৎ করেই তার যে ছোট্ট নাতি, সে দাদার দিকে তাকিয়ে খেয়াল করলো যে দাদার একটু অস্বস্তি বোধ হচ্ছে। সে ছো মেরে ঘরের ভিতরে ঢুকে গেল, এবং ঢুকে গিয়ে ছোট্ট একটা বালিশ নিয়ে আসলো। আসলে না, দাদার চেয়ারে সবসময় এই বালিশটা থাকে, এবং এই বালিশটা না থাকার কারণে দাদা আজকে বেশ অস্বস্তি বোধ করছে। এবং সে আস্তে করে এসে কি করলো, দাদুর পিঠের পেছনে আলতো করে সে বালিশটি গলিয়ে দিল। এবং দাদা তখন বলে, এই তো দাদু ভাই, এটার জন্যই তো এমন লাগছিল, কিন্তু আমি তো বুঝতে পারিনি, আমার জাদু সোনা তুমি তো বুঝতে পেরেছো। এই বলে দাদু কি করলো, তার নাতিকে আসলে জড়িয়ে ধরলো, আদরে চুমুতে তার গাল ভরিয়ে দিল। এই যে একটু যে মমতা, এই মমতাটা সেই সন্তানের ভিতরে কিভাবে গিয়েছে, যে ছোট্ট শিশুর মধ্যে। কারণ সে দেখেছে হয়তো বা তার বাবাকে, সে দেখেছে হয়তো বা তার মাকে এইভাবেই বয়োজ্যেষ্ঠদের সম্মান জানাতে হয়, এভাবেই বয়োজ্যেষ্ঠদের মমতা দেখাতে হয়, তাদের সহযোগিতা করতে হয়। তাদের ফুড ফরমাসে তারা সবসময় কি থাকে, তারাই সবসময় মুখিয়ে থাকে। তো আমাদের এই যে
পারিবারিক সংকটের একটা অন্যতম কারণ হচ্ছে এই নৈতিক এবং মানবিক শিক্ষার বুননের অভাব। আমরা আসলে মানবিকতা থেকে কি করছি, নিজেদেরকে মানবিকতা বিবর্জিত হতে শুরু করেছি এবং নৈতিক অবক্ষয় তলায় যেতে যেতে এমন অবস্থায় হয়ে গেছে যে এখন আমরা কি করছি, আমাদের ভেতরে এই যে ছাড় দেবার যে মানসিকতা, এই ছাড় দেবার মানসিকতা একেবারেই কমে যাচ্ছে। যে আমরা একটুতেই কি করে ফেলি, একটুতেই আমরা অস্থির হয়ে পড়ি এবং আমরা কোনো রকমে কি করতে পারি না, আমরা কাউকেই আমরা ছাড় দিতে চাই না এবং আমরা ছাড় দিতে পারি না। একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করব। গল্পটা হচ্ছে আপনার হোজার গল্প। তো হোজা, নাসিরুদ্দিন হোজা, তো হোজার একটা গাধা ছিল এবং গাধার দেখাশোনা হোজা নিজেই করতেন। একবার হোজা অসুস্থ, তো স্ত্রীকে ডেকে হোজা বললেন, গাধাটাকে আজকে তুমি খাবার দাও। গাধাকে খাবার দেবার কথা শুনেই ক্ষেপে গেলেন হোজার স্ত্রী, বললেন, তোমার গাধা, খাবার তুমি দিবে, আমি দিতে পারবো না। হোজা, তার স্ত্রী এই উত্তর শুনে হোজাও রেগে গেলেন এবং হোজা রেগে বললেন, কেন দিতে পারবে না শুনি? গাধাকে খাবার দিতে আমার ভালো লাগে না। হোজা গো ধরে বললেন, ভালো না লাগলেও তোমাকেই খাবার দিতে হবে। স্ত্রী আরো রেগে গেলেন এবং বললেন, আমি দিব না। হোজা বললেন, তোমাকেই দিতে হবে। ব্যাস, শুরু হয়ে গেল দুজনের ঝগড়াঝাটি, তুমুল ঝগড়া। ওদিকে খিদের চোটে সমানে চেঁচাতে শুরু করেছে গাধা। এবারে দুজন মিলে সিদ্ধান্ত নিল যে কেউ এখন কারোর সাথে কথা বলবে, যে আগে কথা বলবে সে গাধাকে খাবার দিবে। তো বাঁচিতে যে তার আশায় দুজনেই চুপ করে রইলেন, কেউ কারোর সাথে কথা বলছে না। বিকেল হয়ে গেল। বিকেল বেলা এক জরুরি প্রয়োজনে হোজার স্ত্রী ঘরের বাইরে চলে গেলেন। তখনই ঘরে ঢুকলো এক চোর। হোজার সামনে দিয়েই ঘরের জিনিসপত্র নিয়ে যাচ্ছে চোর, কিন্তু হোজা তো বাজি ধরে বসে আছে। কেন? কারণ কথা বললে তো সে হেরে যাবে। হোজা কিছু বলছে না, সে চুপচাপ দেখছে। চোর আসছে এবং চোরও মজা পেয়ে গেছে, হোজা তো কিছু বলে না। সে সব চুরি করে পুরো ঘর ফাঁকা করে চলে গেল। তবুও হোজা চুপ করেই রইলেন। বাইরে থেকে ঘরে ফিরে হোজার স্ত্রী দেখেন পুরো ঘর খালি এবং চিৎকার করে আহাজারি করতে লাগলেন হোজার স্ত্রী, হায় আল্লাহ, হায় আল্লাহ, এ কি হলো? ঘরে চোর ঢুকে সবকিছু নিয়ে গেল। সঙ্গে সঙ্গে খুশিতে লাফ দিয়ে উঠলেন হোজা এবং কি বললেন, দেখো, বাজিতে আমি জিতেছি, এখন গাধাকে খাওয়ানোর দায়িত্ব তোমার। আসলে গাধাকে খাওয়ানোর দায়িত্ব নিতে গিয়ে দুজনেই কি হলেন, দুজনেই গাধা বনে গেলেন। যে জিদের পরে তাদের কি হলো, জিদের কারণে তাদের যা ছিল সেটাও হাতছাড়া হয়ে গেল। অর্থাৎ আমরা কি করতে পারি না, আমরা একটু স্যাক্রিফাইস করতে পারি না, আমরা একটু ছাড় দেবার মানসিকতাটাকে আমরা কি করতে পারি না, আমরা মেনে নিতে পারি না। আমরা সব সময় মনোযোগী হচ্ছে, ওই যে শুরুতে বললাম, আমাদের ভেতরে এখন কি হয়ে গেছে, সেলফ সেন্টার। এবং আমরা দেখবেন যত রকমের আর্গুমেন্ট হচ্ছে, সব সময়ের বক্তব্যে একটি কমন কথা, সেটি হচ্ছে সে আমার কথা বোঝে না। স্বামী বলে স্ত্রী বোঝে না, স্ত্রী বলে স্বামী বোঝে না, ছেলে বলে মা বুঝে না, মা বলে ছেলে বুঝে না, মেয়ে বলে মা বুঝে না, মা বলে মেয়ে বুঝে না, ছেলে মেয়ে বলে বাবা বুঝে না, বাবা বলে ছেলে মেয়ে বুঝে না। অর্থাৎ মজার বিষয় হচ্ছে সপরিবারে পারিবারিক ভাবেই কি হয়ে গেছেন, সবাই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছেন, প্রত্যেককে প্রত্যেকের বিষয়টুকুই কি করছেন, দেখছেন। অথচ আমরা অনেক ঘটনাই জানি। মজার বিষয় হচ্ছে আপনার আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, এপিজে আব্দুল কালাম, তিনি তার বইয়ের লেখায় বলেছেন যে একবার এমন হলো, রাতের বেলা তাদেরকে মা রুটি ভেজে দিয়েছেন, রুটি সেকে দিয়েছেন। রুটি যখন খাচ্ছেন তো রুটিটা পুড়ে গিয়েছে। তো পোড়া রুটিটা যখন আপনার এপিজে আব্দুল কালামের বাবাকে তার মা দিচ্ছিলেন, মা খুব মানে কাঁচুমাচু হয়ে গেছিলেন, খুব কষ্ট পাচ্ছিলেন এবং মন খারাপ করে বলছেন যে রুটিটা আসলে পুড়ে গিয়েছে, এই পোড়া রুটিটা তোমাকে খেতে হবে। তখন এপিজে আব্দুল কালামের বাবা বললেন যে, আরে, পোড়া রুটিটাই তো আমার বেশি ভালো লাগে, এই যে পুড়ে যায়।
এই পোড়া পোড়া গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। এই বলে খাওয়া শেষ করলেন। তো এপিজে আব্দুল কালামের মনের মধ্যে প্রশ্ন রইলো, আসলে বাবার কি পোড়া রুটি খেতে ভালো লাগে? রাতের বেলা ঘুমানোর আগে বাবাকে জিজ্ঞেস করছেন যে, বাবা তুমি যে মাকে বললে পোড়া রুটি খেতে তোমার ভালো লাগে, তোমার কি আসলেই পোড়া রুটি খেতে ভালো লাগে? তখন বাবা তাকে বলছেন, বাবারে, পোড়া রুটি কারোরই ভালো লাগে না, কিন্তু তোমার মা সারাদিন যে কষ্ট করে, কষ্ট করে আমাদের সামনে যে খাবারটা দিচ্ছে, পরিবেশন করছে, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আসলে পোড়া রুটি কারো মনে কখনো কষ্ট দিতে পারে না, কিন্তু একটু কটু কথা অনেকের মনে কষ্ট দেবার জন্য যথেষ্ট। তো আসলে আমরা এই যে নৈতিক শিক্ষা, এই নৈতিক শিক্ষা আসলে পারিবারিক একটা রেওয়াজে রূপান্তর করা উচিত। এই মানবিক শিক্ষা পারিবারিক রেওয়াজে পরিণত করা উচিত। এবং যখন আমরা কি করতে পারবো, যখন আমরা এই নৈতিক শিক্ষার বুননটাকে আবার নতুন ভাবে প্রতিষ্ঠিত করতে পারবো, মানবিক শিক্ষার বুননটাকে প্রতিষ্ঠিত করতে পারবো, তখন এই পারিবারিক সংকট থেকেও আমরা আস্তে 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 কি করতে শুরু করব, আমরা ফিরে আসতে শুরু করব। কিন্তু আমাদের এই নৈতিক অবক্ষয় বা মানবিক অবক্ষয় হতে হতে এখন এমন অবস্থা হয়ে গেছে, এখন অধিকাংশ ক্ষেত্রে যদি আমরা চারপাশে তাকাই, সবচেয়ে বড় আরেক মহামারী দেখা যায় যেটা, সেটা হচ্ছে পরকীয়া। এবং এই পরকীয়া এমন রূপ নিয়েছেন, এমন মহামারী রূপ নিয়েছেন, দেখা যাচ্ছে যে প্রতি 10টা ঘরে বা প্রতি 20টা ঘরে এক বা একাধিক পরিবারের মধ্যে দেখা যাচ্ছে এই পরকীয়া চলছে। এবং এর রেজাল্ট কি হচ্ছে? এর রেজাল্ট যেটা হচ্ছে, এই যে সন্তানেরা রয়েছে তারা আসলে কোন শিক্ষায় শিক্ষিত হবে? তারা একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হচ্ছে। এবং রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে পারিবারিক সংকট, রেজাল্ট হচ্ছে এই ফ্যামিলি ক্রাইসিস। আসলে ঘটনাগুলো কি হয়? ফর্মুলা কিন্তু খুব সিম্পল। স্বামী স্ত্রীর মাঝে কি হবে? ভুল বুঝাবুঝি হবে। এবং জীবনের চলার পথে বেশ কিছু সময় থাকবে যখন স্বামী স্ত্রীর রিলেশনশিপটা বেশ নাজুক হয়ে আছে বা নরম প্রকৃতির হয়ে আছে। সেই সময় কখনোই তৃতীয় ব্যক্তিকে কি করতে হবে বা দেওয়া যাবে না, তাদের মাঝে আসতে দেওয়া যাবে না। এবং কখনোই স্বামী স্ত্রীর বিষয়ে তৃতীয় ব্যক্তিকে কি করবেন না, ইনভলভ করবেন না। এবং এখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ যেটা হয়, সেটা হচ্ছে যারা পুরুষরা রয়েছেন তারা তাদের মনের কষ্টের কথা শেয়ার করতে চান, যারা মহিলারা রয়েছেন তারাও তাদের মনের কষ্টের কথা শেয়ার করতে চান। কিন্তু সবচেয়ে ভয়ানক যে বিষয়টি হচ্ছে, তারা এই মনের কষ্ট বেশি ভালোভাবে শেয়ার করতে পারেন যখন বিপরীত লিঙ্গের কেউ থাকেন তার কাছ থেকে। কারণ তার কাছে এই কনসোলটাই তখন তার কাছে অনেক বেশি বেশি প্রগাঢ় মনে হয়। এবং যখন আরেকজনের সাথে শেয়ার করছেন, তখন সেই ছেলে যখন অন্য এক মেয়ের সাথে শেয়ার করছেন, সেই মেয়ে যখন তাকে সান্ত্বনা দিচ্ছেন, আহারে, এ তো কত সুন্দর আমাকে বুঝতে পারে, কিন্তু আমার ওয়াইফ তো এর মতো বুঝতে পারে না। ওয়াইফ যখন আরেকজনের সাথে শেয়ার করছেন, তখন সে ওয়াইফ দেখা, হারে ভাই কি চমৎকার বুঝে ফেললো এই মনের কথাটা, এই কষ্টের কথাটা, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু বুঝতে পারে না। এই শুরু হয়ে গেল। তো আমাদের এই বিষয় নৈতিকভাবে আসলে আমাদের আরো বেশি বলিষ্ঠ হতে হবে এবং বুঝতে হবে প্রতিটি সম্পর্কের একটি সীমারেখা রয়েছে এবং সেই সীমারেখায় কোথায় টানতে হবে, দাগ টানতে হবে, এটা যারা পেরেছেন তারা বুদ্ধিমান। এবং এটা তারাই পারেন যাদের ভেতরে এই নৈতিক শিক্ষার বুনন হচ্ছে সাংঘাতিক রকমের বলিষ্ঠ। এবং ছোটবেলা থেকেই বাবা মা এই নৈতিক ব্যাপারে তারা আপোষহীন ছিলেন। যখনই কোনো ভুল করেছেন, বাবা দাঁড়িয়ে গিয়েছেন, মা দাঁড়িয়ে গিয়েছেন। কখনো ভুলের সাথে কি করেননি, ভুলের সাথে কখনো আপোষ করেননি, সঠিক বিষয়ের সাথে কখনো আপোষ করেনি, যা ভুল তা ভুল। এবং সন্তানকে কি করেছেন, শাসন করেছেন। তো আসলে আমাদেরকে এই বিষয়টি বুঝতে হবে এবং মনে রাখতে হবে, স্বামী স্ত্রীর যে কোনো বিষয় শেয়ার একমাত্র হাজবেন্ড ওয়াইফের সাথেই করতে পারেন। একটু সময় দেন, একটু স্বাভাবিক শেয়ার করেন। কারণ আপনার ওয়াইফ কোন ভাষায় বুঝবে এটা আপনার চাইতে ভালো কেউ বুঝেন না।
আপনার হাজবেন্ডকে কোন ভাষায় বোঝালে তিনি বুঝতে পারবেন, এটা আপনার থেকে অন্য কেউই পারবেন না, যেটা আপনি পারবেন। কাজেই শেয়ার করবেন স্ত্রীর সাথে, শেয়ার করবেন স্বামীর সাথে, এবং এই সম্পর্কগুলোর মাঝখানে কখনো তৃতীয় ব্যক্তিকে আসার কি করবেন না, সুযোগ দেবেন না। এবং কখনোই যেটা করা যাবে না, যখন এই সম্পর্কে টানাপোড়েন হচ্ছে, তখন এই ভার্চুয়াল ভাইরাস, এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কি করবেন না, চ্যাটিং শুরু করে দিবেন না। এই পড়ে গেলেন হচ্ছে কি ফাঁদের মধ্যে। যখন সম্পর্কের এই ক্ষেত্রে হয়, তখন কি করেন, তখন আরো মনোযোগী হন পরিবারের ক্ষেত্রে, তখন মনোযোগী হন আপনার দায়িত্বের প্রতি। সেলফ অ্যানালাইসিস আসলে করতে হবে, সেলফ অবসেসড হওয়া যাবে না, নার্সিসিস্ট হওয়া যাবে না, এই নার্সিসিজমের ভিতরে যাওয়া যাবে না। নিজের যে ভুল আছে, ভুলের ঊর্ধ্বে কেউ না, নিজের ভুলটাকে আসলে অ্যানালাইসিস করতে হবে। একটি বিষয়ে বুঝতে হবে যে ভালোবাসা আসলে পাবার নাম না, ভালোবাসা হচ্ছে দেবার নাম। আসলে সেটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা, যেখানে আসলে দেয়া হয়। তো আমি যদি সত্যিকার অর্থেই আমার স্ত্রীকে ভালোবাসি, আমার স্বামীকে স্ত্রী ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, তার মানে হচ্ছে বোঝার দায়িত্বটা আমি নিয়ে নিব। যিনি সবচেয়ে বেশি বুদ্ধিমান, যিনি সবচেয়ে বেশি বিবেকবান, তিনি কি করেন, তিনি এই বোঝার দায়িত্বটা তার নিজের উপরে নিয়ে নেন। এবং তিনি কখনো কি করেন না, সে চান না যে আরেকজন আমাকে বুঝুক, বরং তিনি নিজে কি করেন, এই বোঝার দায়িত্বটা তার উপরেই নিয়ে নেন। তো এর পরের বিষয় যেটি হচ্ছে, এই পারিবারিক সংকট বা ফ্যামিলি ক্রাইসিসের নেপথ্যের আরো একটি পয়েন্ট হচ্ছে পারস্পরিক সম্মান ও কৃতজ্ঞতার অভাব। আমরা অনেক সময় দেখি যে আমরা আমার স্ত্রীর একটি দোষ বা আমার স্বামীর একটি দোষ সবার সামনে আমরা খুব মজার ছলে বলছি। কিছু সময় এটা মজা থাকলেও একটু পরে গিয়ে এটা আসলে অপমানের রূপ নেয়, এবং একটু পরে গিয়ে তিনি নিজেকে ছোট বোধ করতে শুরু করেন, ছোট ফিল করতে শুরু করেন। কাজেই নিজের স্বামীকে বা স্ত্রীকে বা সন্তানকেও আমরা অনেক সময় আছি, মা বাবারা কি করি, অন্যের সন্তানের সামনে নিজের সন্তানদেরকে আমরা অসম্মানিত করে ফেলি। আসলে ছোট বলে যে তার সম্মান নেই, বরঞ্চ এখন কিন্তু বাচ্চাদের প্রেস্টিজ কিন্তু সাংঘাতিক এবং খুবই সাংঘাতিক। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং পারস্পরিক সম্মান বোধটা, এই সম্পর্ক, পরিবারের প্রতিটি সদস্যের পারস্পরিক এই সম্পর্কগুলো হচ্ছে শ্রদ্ধাবোধের সম্পর্ক। যত আমরা এই সম্মান করতে পারবো রিলেশন গুলোকে, তত এই ক্রাইসিস মোকাবেলা সহজ হবে এবং সংকট থেকে আমরা কি করতে পারবো, নিজেদেরকে দূরে রাখতে পারবো। তার সাথে সাথে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে কৃতজ্ঞতা বোধ। এখন ছেলেমেয়েরা এত মডার্ন হয়ে গেছেন। একদিন এক মেয়েকে শুনছিলাম, তার মাকে বলছিলেন যে তুমি সারাদিন বাসায় বসে বসে কি এমন কাজ করো যে তুমি এটা করতে পারো না? তোমার কি আমার মতো এরকম অ্যানালাইসিস করতে হয়? তোমার কি আমার মতো এই কাজ করতে হয়? তুমি কি এমন করো যে তুমি সময় পাও না? বোঝেন অবস্থা। আরে আজকে যে সন্তান আমি, যে এত কিছু করতে পারছি, তার পেছনে অসংখ্য স্যাক্রিফাইস রয়েছে আমার মায়ের, অসংখ্য স্যাক্রিফাইস রয়েছে আমাদের বাবার। এই বোধটাকে আসলে কি করতে হবে, সন্তানকে বোঝাতে পারতে হবে, এবং কৃতজ্ঞতা বোধকে কি করতে হবে, জাগ্রত করতে হবে। এবং আপনাকেও দেখাতে হবে যে কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয়। স্ত্রীর সামনে, স্বামীর সামনে, বাবার সামনে, মায়ের সামনে, নানার সামনে, নানির সামনে, দাদার সামনে, দাদির সামনে, শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে। এই পারস্পরিক সম্মানবোধ, শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা বোধ যত আমরা কি করতে পারবো, আমরা প্রকাশ করতে পারবো, এটা আসলে ধারা পরম্পরা অনুসারে কি করতে থাকবে, এই প্যাটার্নটা কিন্তু চালু হয়ে গেল। কিন্তু চালু করার দায়িত্বটা কিন্তু যে কোনো একজনকে নিতে হবে। একজন যখন নিতে পারবেন সুন্দরভাবে, দেখবেন এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো। ভালো যে খারাপ জিনিস যেমন ছোঁয়াচে হয়, ঠিক একইভাবে ভালো জিনিসও কিন্তু কি হয়, এটাও কিন্তু কন্টাজিয়াস, এটাও কিন্তু সংক্রমিত হবে। এটা কি হবে, চলতে থাকবে, এবং সে দেখবে, সে বুঝবে যে আসলে কি করতে হয়, এমন করতে হয়, এভাবে করতে হয়। এবং শিক্ষা কখনো কি হয় না,
শিক্ষা কখনো বিফলে যায় না, সেটা আবার কি করে, বারবার বারবার ফিরে আসতে শুরু করে। এবং করণীয়টা কি, এটা এর আগেও আমরা শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আই ক্যান সার্ভ। এই মানসিকতাটা শুরু করতে হবে পরিবার থেকে। আসলে সেবা, আমাদের সন্তানকে বোঝাতে হবে যে বাবা দেখো, তুমি যখন ছোট ছিলে তুমি হাঁটতে পারতে না, তুমি বলতে পারতে না, তুমি ঠিক মতো খেতেও পারতে না, তোমার ক্ষুধা লাগলে তুমি খাবার চেতে পারতে না, কিন্তু তোমার মা, তোমার বাবা, তোমার নানা, তোমার নানি, তোমার দাদা, তোমার দাদি, তোমার চাচা, তোমার চাচি, তোমার মামা, তোমার মামি, তোমার ফুপা, তোমার ফুপু, তারা কি করেছেন, তোমার ভাই, তোমার বোন তোমাকে কি করেছিলেন, সহযোগিতা করেছিলেন। আহা, কি চমৎকার লার্নিং আল্লাহ তাআলা কি করছেন, আমাদেরকে দিয়ে দিয়েছেন। সমস্ত পশু পাখি জন্মের সাথে সাথে কি করেন, হাঁটতে শুরু করেন, দৌড়াতে শুরু করেন, কিন্তু একমাত্র মানুষকে স্বাবলম্বী করে তুলেছেন, সরি, অবলম্বন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট করে তুলেছেন। প্রথমে সে স্বাবলম্বী হতে পারে না, দীর্ঘ সময় পর্যন্ত তাকে আরেকজনের উপর নির্ভর থাকতে হয়। এটাই তো হচ্ছে শিক্ষা, যে তুমি আসলে কি করেছো, তোমার শুরু হয়েছে এইভাবে, আবার তোমার শেষের দিকেও তুমি কি হয়ে যাবে, আরেকজনের উপর তোমাকে ডিপেন্ডেন্ট হতে হবে। তো কাজেই এই সেবার মানসিকতা সবসময় থাকতে হবে, এবং এটা একটা পারিবারিক কালচারের রূপ দিতে হবে যে কিভাবে সেবা করতে হয়। একজন বাসার মেহমান যদি বাইরে থেকে আসে, সে যখন জুতো খুলে ঢুকছে, তার জুতোগুলোকেও কি করা, বাইরে সুন্দর করে সাজিয়ে রাখা। সে যদি নাও রাখে, আপনি সাজিয়ে রাখেন, এবং কি করেন, তাকে বলেন যে কারো জুতোয় যদি ধুলোও পড়ে থাকে, তুমি কি করো, পরিষ্কার করে দাও। অর্থাৎ তুমি কি করছো, সে মেহমানকে তুমি সেবা দিচ্ছ, কমফোর্ট দিচ্ছ। বাসায় যখন মেহমান এসেছে, আমরা একটা সময় দেখতাম যে বাবা কখনো দাঁড়িয়ে আছেন, সন্তান বসে আছেন, এরকম সিনারিও আমরা কখনো দেখিনি। কিন্তু এই ঘটনা এখন অহরহ দেখা যায় যে মা দাঁড়িয়ে মেয়েকে বসিয়ে রেখেছেন, বা ছেলেকে বসিয়ে রেখেছেন, বা বাবা বাবা কি করছে, সন্তানকে বসিয়ে রেখেছেন, বাবা দাঁড়িয়ে আছে। আসলে শিক্ষাটা হওয়া উচিত উল্টো, সন্তান শক্তিশালী, তোমাকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে তোমার বয়োজ্যেষ্ঠের জন্য প্লেস। ঠিক যেভাবে কি করেছি, আমাকে দেখো, আমি আমার বাবার জন্য করেছি, আমি তোমার নানার জন্য করেছি, নানির জন্য করেছি, দাদার জন্য করেছি, দাদির জন্য করেছি। ঠিক এইভাবে তোমাকেও কি করতে হবে, অন্যের কষ্টটা তোমাকে কি করতে হবে, আগে বুঝতে হবে। তো এই বিষয়টা কখন পসিবল হবে, যখন আমার ভেতরে এই মানসিকতাটা তৈরি করতে পারবো। 2 নম্বর বিষয় হচ্ছে সালামের চর্চা। এই সালামের চর্চাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাদেরকে একটি মজার তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করব, খুবই ইন্টারেস্টিং একটি তথ্য, যে আসলে আমরা অনেকেই মনে করি এই সালামের চর্চা এটা আসলে কতটা প্রয়োজন রয়েছে, কি প্রয়োজন রয়েছে। কারণ সালামের চর্চাটা, আমরা বলছিলাম যে 2017 সালের মনোবিজ্ঞানীরা বলছিলেন যে আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে, ফেসবুকের যে এক্সাম্পলটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে কি করা যেতে পারে এই আপনার বাস্তব সামাজিক যোগাযোগ বাড়ানোর জন্য এবং এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য। সেখানে মজার বিষয় হচ্ছে, তারা বুঝতে পারছেন, বড় বড় যে দেশগুলো রয়েছে যারা ওয়ার্ল্ডকে লিড করছেন, তারা বুঝতে পেরেছেন এই বাস্তব সামাজিক যোগাযোগ ছাড়া কি হবে না, লাভ হবে না। কারণ ভবিষ্যৎ মহামারী হচ্ছে নিঃসঙ্গতা। তো বড় বড় দেশগুলো কি করছেন, কোটি কোটি ডলার খরচ করছেন এর সমাধান করার জন্য। ইংল্যান্ড মিনিস্টার ফর লোনলিনেস অ্যাপয়েন্ট করেছেন, কেন, যেন তিনি এই একাকিত্বর ঘুচানোর দায়িত্ব নিতে পারেন আর কি। মার্কিন সেনাবাহিনী ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি সৈনিকদেরকে সোশ্যাল ফিটনেস বাড়ানোর জন্য ওয়ার্কশপ করাচ্ছেন। এবং আমেরিকার একটা ইন্টারেস্টিং মিডিয়া ক্যাম্পেইন রিসেন্টলি খুবই ফেমাস হয়েছে, এবং সেই ক্যাম্পেইনটি হচ্ছে জাস্ট সে হ্যালো। এবং এই ক্যাম্পেইনটা কি, সেটা হচ্ছে বন্ধু অপরিচিত যাদেরকেই দেখা হয় তাকেই বলো হ্যালো। অর্থাৎ তুমি চেনো না,
তোমার সামনে কেউ যাচ্ছে, তাকে বলো হ্যালো। তুমি কখনো দেখোনি, আজকে প্রথমবার দেখা হলো, তাকে বলো হ্যালো। কেন যাচ্ছে হ্যালো কেন? তাদের সোশ্যাল কানেক্টিভিটিটা, যে সামাজিক বুননটা, যে ক্ষয়িষ্ণু পর্যায়ে, এটাকে আবার রিস্টাবলিশ করার জন্য। অথচ দেখেন, এখন থেকে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন? যে সর্বত্র সালামের প্রচলন করো, অর্থাৎ প্রথম সুযোগেই আগে সালাম দাও, তোমরা লাভ করবে শান্তি ও নিরাপত্তা। এবং আমরা যদি একটি হাদিসের মর্মবাণী আমরা দেখি, সেখানে বলা হচ্ছে ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে পরিচিত অপরিচিত নির্বিশেষে সবাইকে আগে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বলা, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই কথাটি বলা এবং অভুক্ত মানুষকে খাওয়ানো, এটা আমরা এই যে জাস্ট সে হ্যালো, এই শব্দটা কিন্তু আমরা যদি দেখি আমাদের এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শিক্ষার ধ্বনি এবং প্রতিধ্বনি কিন্তু আমরা এই জাস্ট সে হ্যালোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু শুনতে পাচ্ছি। তো আমরা পরিবারে এই সালামের চর্চাটা আমরা করব। তো আমি একটু দ্রুত কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি, তারপরে আমি আমাদের কনক্লুশনে, আজকের এন্ডিং এ চলে যাব। এবং আমাদেরকে পারস্পরিক ক্ষমা করতে শিখতে হবে। এই ক্ষমার মানসিকতা যত আমরা ডেভেলপ করতে পারবো, তত আমরা কি করতে পারবো, আমরা এগিয়ে যেতে পারবো। এবং একটি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, যে আমার পরিবার আমার শক্তি, এইটা ভুললে চলবে না। আমার মা যেমন হোক, আমার বাবা যেমন হোক, তিনি আমার মা, তিনি আমার বাবা। আমার জন্ম এই পরিবারেই হয়েছে, এর থেকে ভালো পরিবার আমি আর পৃথিবীতে পেতাম না। এই গ্র্যাটিটিউড আমাদের ভেতরে কি করতে হবে? এই গ্র্যাটিটিউড আমাদের ভেতরে তৈরি করতে হবে। আসলে আমরা সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, যে আমরা আমার মার প্রতি শুকরগুজার হতে পারি না, আমরা আমার বাবার প্রতি শুকরগুজার হতে পারি না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সন্তানেরা আমাদের ছোট্ট সন্তানের সামনে আমার মাকে নিয়েই সমালোচনা করি, আমার স্ত্রীর সাথে, আমার বাবাকে নিয়েই সমালোচনা করি আমার স্বামীর সাথে। আসলে এই সমালোচনা যখন আমরা করছি, কার সমালোচনা করছি? যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমাকে 10 মাস গর্ভে রেখেছেন, সে মায়ের সমালোচনা করার এটা কি আমার সাধে? এটা কি আমি করতে পারি? সে বাবার সমালোচনা কি আমি করতে পারি? আসলে আমরা তাদের স্যাক্রিফাইস আমরা বুঝতে পারি না। আমরা অনেক শিক্ষিত হয়েছি, অনেক কিছু বুঝতে শিখেছি, আমরা অনেক আধুনিক হয়েছি, তারা অনেক ব্যাকডেটেড হয়ে গেছেন। এখন তাদের অনেক কিছুই আমাদের পছন্দ না, কিন্তু তাদের স্যাক্রিফাইস যে কিরকম এবং তাদের ভালোবাসা মমতা যে আমাদের জন্য কতক্ষণ, এটা আসলে আমরা বুঝি না। এখনো আমাদের দেশে 80 বছরের মা 60 বছরের ছেলে বাসায় আসবে, তার জন্য অপেক্ষা করছেন না খেয়ে, ছেলে আসার পর খাবেন। এখনো আমাদের দেশে এমন মা রয়েছেন যে তার কর্পোরেট ক্যারিয়ার স্যাক্রিফাইস করে দিয়েছেন তার সন্তানের লালনের জন্য। আসলে কেন করেছেন? এই বোধটা আমাদেরকে বুঝতে হবে, জাগ্রত করতে হবে, সন্তানদের মাঝে ট্রান্সমিট করতে হবে, যেন আমাদের সন্তানেরা কৃতজ্ঞ হতে পারে, শুকরগুজার হতে পারে। আসলে আমাদের মায়ের বাবার যে স্যাক্রিফাইস কিরকম করেন, আমরা সবশেষে একটি গল্পের মাধ্যমে আমরা এটা শেষ করছি। গল্পটা হচ্ছে এক চক্ষু মায়ের গল্প। তো এক গ্রামের এক চক্ষু মা ছিলেন। মানে এক চক্ষু মা মানে হচ্ছে যে এক ছেলে, তার মা ছিলেন অন্ধ, তার একটি চোখ ছিল আর একটি চোখ ছিল না। তো স্বাভাবিকভাবে যেহেতু কারো যদি এক চোখ না থাকে, সে দেখতে কিন্তু অতটা সুশ্রী হয় না, সে অনেকটাই কুৎসিত ছিলেন, দেখতে একটু বিভৎস লাগতো। তো তার ছেলে সবসময় মায়ের যে এক চোখ নেই এই বিষয়টা নিয়ে সে সবসময় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেন। সে সবসময় তার মাকে বলতেন যে তুমি কখনো আমার স্কুলে আসবেন, আমার ফ্রেন্ডরা যেন তোমাকে দেখতে না পারে। তো একবার কোনো কারণে তার মা স্কুলে আসলেন। স্কুলে আসার সাথে সাথে যখন তার বন্ধু বান্ধবেরা তার মাকে দেখলেন, দেখার সাথে সাথে ছিছি ছিছি তোর মা দেখতে এরকম, ছিছি তোর মা দেখতে অমুক, এই যখন বলা শুরু করলেন, সে খুব ইনসাল্টেড ফিল করলেন এবং মাকে মানে ভর্ৎসনা দিয়ে চলে যেতে বললেন সেখানে। বাসায় যাবার পরে মার সাথে ছেলে আর কোনো কথাই বলেন নাই। খাবার রেখে দেওয়ার পরে খাবার খাননি। মা
ছোট্ট একটা কুঁড়ে ঘর, এক রুমের ঘর, এবং তার পাশে এই রান্নাঘর। সেই রান্নাঘরে ডুকরে ডুকরে রাতে কাঁদছেন, ছেলে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে কান্নার শব্দ শুনলেন, কে জানি কাঁদছে। উঠে দেখেন তার মা কাঁদছে। দেখে সে আরো বিরক্ত হয়ে ঘরে এসে শুয়ে পড়লেন। নিজের কাছে প্রতিজ্ঞা করলেন, আমি বড় হয়ে এই গ্রাম ছেড়ে দিব, আমি পড়াশোনা খুব ভালো করে করব, যেন এই গ্রামে থাকতে না হয়, এই কুৎসিত মার চেহারা যেন আমাকে আর দেখতে না হয়। ছেলে খুব শার্প ছিল, যে প্রতিজ্ঞা সেই পণ। পড়াশোনা করে বড় হলেন, শহরে চলে গেলেন। সে গ্রামের দিকে আর কখনো কি করেননি, মুখ তুলে তাকাননি। ছেলে বড় হয়ে গিয়েছেন, বড় চাকরি করছেন, বিয়ে করেছেন, সন্তান হয়েছে। একদিন মায়ের খুব স্বাদ জাগলো, ছেলে কোথায় থাকে। ছেলেকে দেখবে দেখবে বলে বহুদিন দেখেনি। ছেলে ঠিকানা নিয়ে ছেলের বাসায় পৌঁছে গেলেন, এবং পৌঁছে যাওয়ার সাথে সাথে মা যখন কলিং বেল টিপ দিলেন, ছেলে ভূত দেখার মতো চমকে উঠলেন মাকে দেখে, এবং দূর দূর করে মাকে তাড়িয়ে দিলেন। মা তখন বললেন, বাবা, ছেলে এমন ভাবে তাড়াচ্ছিল যেন এক ভিক্ষুককে তাড়িয়ে দিচ্ছে। তো তার মা বললেন যে, বাবা, আসলে আমি ভিক্ষুক না, আমি ভেবেছিলাম আমার ছেলে এখানে থাকে, তাকে দেখার জন্য আমি এখানে এসেছিলাম। এই বলে চলে গেলেন। কিছুদিন পরে সেই যে গ্রামে স্কুলে সে পড়েছিল, একটা অ্যালামনি প্রোগ্রাম হবে, গেট টুগেদার হবে। সবার কাছে চিঠি গিয়েছে এখানকার যারা স্টুডেন্ট ছিল এই গেট টুগেদার রিইউনিয়ন পার্টিতে আসার জন্য। তো সে চিন্তা করলেন, দীর্ঘদিন গ্রামে যাওয়া হয় না, সহপাঠীদের সাথে দেখা হয়নি অতীতের, যাওয়ার পরে তাদের সাথে দেখা হবে, ভালো লাগবে। গেলেন গ্রামে, খুব ভালো লাগলো। প্রথমে চিন্তা করেছিলেন যাবে না, পরে গেলেন। যাওয়ার পরে পুরনো বন্ধুদেরকে দেখার মাধ্যমে বেশ আনন্দে সারাটা দিন পার হয়ে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল, এবং রাত হয়ে যাওয়ার পরে যখন সে ফিরে যাবে শহরে, হঠাৎ তার মনে হলো, এতদূর যখন এসেছি, সেই পুরনো ভাঙা ডেরাটার কি অবস্থা, একটু দেখে যাই, এখানে ছিলাম, থেকেছি। তো রাতের অন্ধকারে সে আস্তে আস্তে তার সেই ছোট্ট ভাঙা ঘরে আসলো। আরো ভেঙে গেছে, আরো জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তো অন্ধকার কিছুটা চোখে শুয়ে আসতেই দেখলো যে মাটিতে কে জানি শুয়ে আছে, কাপড় মুড়ি দিয়ে, শাল মুড়ি দেওয়া, কম্বল মুড়ি দেওয়া, এবং টেবিলের উপরে একটা ছোট্ট কাগজ। এবং সেই ছোট্ট কাগজ আর কিছুই না, সেই ছোট্ট কাগজ হচ্ছে একটি চিঠি, মায়ের লেখা, তার ছেলেকে লেখা একটি চিঠি। চিঠির সম্বন্ধটা ছিল এরকম যে, আমার প্রিয় ছোট্ট বাবু সোনা, কেমন আছো তুমি? অনেকদিন তোমাকে দেখি না। তুমি যখন ছোট ছিলে, সারাক্ষণ শুধু আমার হাত ধরে থাকতে চাইতে, আর সারাক্ষণ শুধু প্রশ্ন করতে, এটা কি, সেটা কি, এটা কেন, সেটা কেন। তোমার এই প্রশ্নের উত্তরগুলো দিতে খুব আনন্দ লাগতো আমার। তো ছোটবেলায় একবার খেলতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হলো তোমার, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেল। ডাক্তার যখন বললেন যে আপনার ছেলে, তাকে এক চোখ নিয়েই বাকি জীবন বাঁচতে হবে, আমি কিছুতেই ডাক্তারের সে কথাটা মেনে নিতে পারিনি। আমি বললাম যে, ডাক্তার, প্রয়োজন হলে আমার একটি চোখ নিয়ে হলেও আমার সন্তানকে দুটো চোখ ফিরিয়ে দিন, সে যাতে তার জুতোক দিয়ে পৃথিবী দেখতে পারে, আমি সেটাই চাই। ডাক্তার প্রথমে রাজি হচ্ছিলেন না, পরে রাজি হলেন। আমার একটা চোখ নিয়ে লাগিয়ে দেওয়া হলো তোমার চোখে, এবং সেই থেকে আমি হয়ে গেলাম তোমার এক চক্ষু মা। বাবা, অনেক দিন তুমি আমার এক চক্ষু চেহারা নিয়ে বিব্রত বোধ করেছো, কষ্ট পেয়েছো, হয়তো ক্ষুব্ধ হয়ে রাগের মাথায় কিছু কথাবার্তাও বলেছো। কিন্তু বিশ্বাস করো বাবা, কোনোদিন আমি তাতে কিছু মনে করিনি। কারণ আমার সেই ছোট্ট বাবু সোনা এখন যে তার দু চোখ যে পৃথিবীকে দেখছে, বড় হয়েছে, শহরে গিয়ে সে অনেক নাম করেছে, এটাই আমার কাছে সবচেয়ে গর্বের, সবচেয়ে আনন্দের। আর কিছুই আমার চাওয়ার নেই। চিঠিটা এখানেই শেষ। হয়তোবা আরো কিছু বলার ছিল, কিন্তু আর লিখতে পারেনি। আস্তে আস্তে সে সন্তান মাটিতে শুয়ে থাকা তার মায়ের যখন গায়ে হাত দিল, চাদর যখন সরালো, তখন দেখলেন ইট ইজ টু লেট, মা চলে গেছে। আসলে আমরা অনেক সময় এই ভুলটিই করি। আমরা আমাদের পরিবারের সদস্যরা যখন চলে যায়, তখন তাদের গুরুত্ব অনুভব করতে শুরু করি, তখন তাদের আমরা অবলোকন করতে শুরু করি, তাদের স্মৃতি রোমন্থন করতে শুরু করি। কিন্তু লেট হয়ে গেলে
সব চলে যাওয়ার পরে আসলে আফসোস করে কোনো লাভ হবে না। কাজে সময় থাকতে আমাদের সচেতন হতে হবে। এই পারিবারিক সংকট মোকাবেলার করণে আমাদের যে করণীয়, সে করণীয়টা আমাদের দায়িত্ব নিতে হবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।